এই কলার, এটা কি বলো তো, এই কলার খোসাটা কে রেখেছে? কে রেখেছে এখানে কলার খোসাটা? এক্ষুনি আমার পা পিছলে যেত। করো না তোমরা এরকম? এরকম কলার খোসা ফেলে রাখো। যদি কোনো খাবার এরকম পাও কোনো সময়, ধরো অ্যানুয়াল স্পোর্টসে তোমাদের কলা পাউরুটি দেওয়া হলো বা পুরি তরকারির সাথে কলা দেওয়া হলো, কি করো? খোসাটা তোমরা ফেলে দাও, তারপর ওয়েট করো কখন বন্ধু আসে। বন্ধুরা যখন জোরে দৌড়ে যখন যায়, কি হয়? এই কলার খোসার মধ্যে পা পড়লেই বাস পিছলে একদম আলুর দম। তারপর তোমরা কি করো? যেই পা পিছলে যায় বন্ধুর, তোমরা হাততালি দেওয়া শুরু করো, হাসতে শুরু করো। কিন্তু একবারও কি ভেবে দেখেছো যে কেন এই কলার খোসাতে পাঁচটা পিছলে গেল? ভালোই তো যাচ্ছিল, বন্ধুটা তো মাটির উপর যাচ্ছিল, দৌড়তে দৌড়তে যাচ্ছিল, কই পিছলায়নি তো, পড়ে যায়নি তো। তাহলে কেন এই কলার খোসার উপরে পড়ার ফলে পিছলে গেল? একটু ভাবি। এর মধ্যেও কিন্তু বিজ্ঞান আছে। এর উত্তরই আছে তোমাদের বিজ্ঞান বইয়ের একটা চ্যাপ্টারে। চ্যাপ্টারটার নাম হচ্ছে কি বলবো? চ্যাপ্টারটার নাম হচ্ছে ঘর্ষণ বা ফ্রিকশন। ঘর্ষণ বা ফ্রিকশন। আমার গত ক্লাসে আমার এক প্রিয় ছাত্রদের মধ্যে একজন আমাকে ফোন করেছিল, বলেছিল ম্যাডাম ঘর্ষণটা বুঝতে পারছি না। এখন ঘর্ষণটা বুঝতে পারছি না, ঘর্ষণটা একটু যদি বুঝিয়ে দেওয়া যায়। তো তারপর দেখলাম তোমাদের বইয়ের মধ্যেই, বিজ্ঞান বইয়ের মধ্যেই এই ঘর্ষণ চ্যাপ্টারটা আছে। তো ভাবলাম আজকে এটা নিয়ে একটু আলোচনা করি। দেখবে বেশ মজার। ঘর্ষণ জিনিসটা ভীষণ সোজা জিনিস এবং ভীষণ মজার জিনিস। আর ঘর্ষণ আমি একটু বলেছিলাম গত ক্লাসে। ঘর্ষণটা কি কি বলেছিলাম? যে দুটো তল যখন একটা একটার উপর দিয়ে চলতে চেষ্টা করে বা একটা তল আরেকটা তলের উপর থাকে, তখন কি হয়? এটা যখন চলতে চেষ্টা করে একে বাধা দেয়, সেটাই হচ্ছে ঘর্ষণ। তল মানে ধরো আমরা এখানে একটা তল ধরলাম, ধরো এরকম একটা তল আছে, এই তলের উপর একটা বাক্স রাখলাম। এখানে একটা বাক্স রাখলাম, তাহলে কি হবে? এই তলটা যদি অমসৃণ হয়, প্রত্যেক ম্যাক্সিমাম তলই কিন্তু অমসৃণ। এই বলে মাটি, টেবিল, চেয়ার, যত তল আছে ম্যাক্সিমামই কিন্তু অমসৃণ। তো যদি তলটা অমসৃণ হয়, ধরলাম এটা একটা অমসৃণ তল, তাহলে কি হবে? এই তলটা কিন্তু একটু খাঁজকাটা হবে। এই অমসৃণ তলটা খাঁজকাটা হয়, কিছু আমরা দেখতে পাই না, উপর থেকে মনে হয় যেন একদম প্লেন। আর যে বস্তুটাকে উপরে রাখা আছে সেই বস্তুটাও একটু অমসৃণ। যদি তলটা অমসৃণ থাকে তাহলে কি হয়? এটার খাঁজ আর এটার খাঁজ একসাথে লেগে যায়। তো এই খাঁজ যখন দুটো একসাথে ইন্টারলক হয়ে যায়, মানে যখন এটা চলতে শুরু করে, তখন এই খাঁজগুলোই কিন্তু বাধা দেয়। যেমন ধরো এই ব্লকটাকে যদি আমি এদিক দিয়ে বল প্রয়োগ করি, ধরো আমি বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বল হচ্ছে এদিক দিয়ে, কি হবে? যেই আমি বল দিলাম, এই বাক্সটা যেতে চেষ্টা করবে, কিন্তু ওর তো খাঁজকাটা আছে। আবার যার উপর দিয়ে যাচ্ছে সেও অমসৃণ, তারও খাঁজকাটা আছে, কি হবে? তা তখন কি করবে? উল্টো দিকে এই খাঁজগুলো ঠিক এই সাইড দিয়ে একটা উল্টো দিকে একটা বল প্রয়োগ করবে, এটা বাধা দেবে, এবং এই জন্য কিন্তু এটা যেতে পারবে না, প্রথমে কি যেতে পারবে না। এই যে বাধা যে বলটা দিল, সেই বলটাকে আমরা বলবো ঘর্ষণ বল। কোনো বস্তু স্থিত অবস্থায় বা চলতে শুরু করলে তার বিপরীত দিক থেকে যে বাধা সৃষ্টি হয় বা যে বল বাধা দেয়, সেই বলকে বলবো আমরা ঘর্ষণ বল। এখন ধরো যদি আমি প্রযুক্ত বলটা এদিক দিয়ে না দিয়ে আমি যদি উল্টো দিক দিয়ে দিই, তাহলে কি হবে? যদি বলটা আমি উল্টো দিক দিয়ে দিই, তাহলে ঘর্ষণ বলটা হবে এদিক দিয়ে। তাহলে বাম দিক দিয়ে যদি আমি বল প্রযুক্ত করি, ঘর্ষণ বল হবে ডান দিক দিয়ে। আর ডান দিক দিয়ে যদি বল প্রযুক্ত করি, তাহলে ঘর্ষণ বল হবে বাম দিক দিয়ে। তো ঘর্ষণ বল সবসময় প্রযুক্ত বলের
বিপরীত হয়। এখন ধরো আমার কাছে একটা ব্লক আছে, এই ব্লকটা কাঠের, এই কাঠের ব্লকটার তলটা কিরকম হবে? মসৃণ না অমসৃণ? নিশ্চয়ই অমসৃণ, এটা ধরলেই বোঝা যায়। দেখো এটা অমসৃণ তল, এদিকেও অমসৃণ তল। এখন আমার এখানে আরেকটা অমসৃণ আছে। এক্সপেরিমেন্টটা একটু এখানে এই যে আমার নিচে যে ইয়েটা আছে, এখানে একটা অমসৃণ তল আছে। এই ধরো একটা অমসৃণ তল, এটা একটা অমসৃণ তল। এই অমসৃণ তলটার উপর যখন আমি এটাকে, এটাও অমসৃণ, যখন আমি এটাকে সরাতে চাইব কি হবে? এটাকে সোজা করে নিই, দুদিকেই অমসৃণ, এদিকেও অমসৃণ এদিকেও অমসৃণ। তো যদি সোজা করে নিই তাহলে কি হবে? এটাকে আমি ঠেলতে চেষ্টা করছি, দেখো প্রথমে যাবে না, তারপর যত আরও ঠেলবো তখন এটা আস্তে আস্তে যেতে শুরু করবে। অমসৃণ তলের ওপর এটা আস্তে যত একটু জোর দিলে তখন এটা যেতে শুরু করবে। ঠিক আছে, তাহলে এই যে বলটা আমি এদিক দিয়ে প্রযুক্ত করছি, যেহেতু এটা অমসৃণ তল, এখানে খাঁচকাটা খাঁচকাটা আছে, ঠিক তার বিপরীত দিকে তলটা প্রযুক্ত হচ্ছে। তো বিপরীত দিকের তলটাকে বলবো আমরা ঘর্ষণ বল। আমার কাছে আরেকটা আছে, যেমন ধরো এখানে একটা তল আছে, এই তলটা কাঁচ লাগানো আছে, দেখলেই বুঝতে পারো এখানে দেখো কাঁচ লাগানো আছে। এই কাঁচের ওপর এই অমসৃণ তলটাকে আমি যদি নিয়ে যাই, আগে যেরকম ধাক্কা দিচ্ছিলাম দেখা যাবে অল্প একটু ধাক্কা দিলে এটা চলতে শুরু করবে। তার মানে অমসৃণ তলের ওপর, মসৃণ তলের ওপর অমসৃণ কাঠটা অনেক কম বল প্রয়োগ করছি। কি করে বুঝবো কম বল? মাপতে হবে। কি করে মাপবো? ধরো এটা স্প্রিং ব্যালেন্স, তোমরা নিশ্চয়ই দেখেছ স্প্রিং ব্যালেন্স। স্প্রিং ব্যালেন্সের একটা স্প্রিং থাকে, এরকম একটা স্প্রিং, এটার নিচে একটা হুক থাকে, এবং এখানে দেখো দুদিকে, একদিকে তোমার নিউটন দিয়ে বলের, এখানে বল মাপা হয় এই স্প্রিং যন্ত্রের সাহায্যে, আর এখানে গ্রাম দেওয়া আছে, গ্রাম ওয়েট। তো এটা সিজিএস আর এসআই পদ্ধতিতে আমরা বল মাপতে পারি। তখন আমি যে বললাম যে এই মসৃণ তলটার উপরে আমি টানলাম, আমি যখন ঠেলছি কম বল লাগছে, যখন টানছি কম বল লাগছে, কি করে? এই স্প্রিং ব্যালেন্স দিয়ে আমরা মেপে দেখব। দেখা যাক কি হয়। ধরো মসৃণ তলের উপর আমি এই অমসৃণ বস্তুটাকে রাখলাম, এবার এটাকে টানছি, এটাকে আস্তে আস্তে টানছি। দেখো এটাকে যখন টানছি এটা কত হচ্ছে? এখান দিয়ে দেখলে বোঝা যাবে এটা হচ্ছে 0.1, 0.2, 0.3, 0.2 নিউটন। এখানে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে 0.2 নিউটন। তাহলে আমি বলতে পারি মসৃণ তল ও অমসৃণ বস্তু যদি হয় তাহলে আমার যে বলটা লাগছে সেটা হচ্ছে 0.2 নিউটন বল হচ্ছে। ঠিক আছে, এবার আমি আগে যে অমসৃণ তলটা নিয়েছিলাম, দেখা যাক অমসৃণ তলে কি হয়। অমসৃণ তলে অমসৃণ বস্তুটাকে রাখলাম, দেখা যায় এখানে টানলে কি হয়, বল কত হয়। আমি এটাকে টানলাম, দেখো অনেক বেশি বল লাগছে, এটা 0.4 এর মতো বল লাগছে। 0.4 অমসৃণ বস্তু, অমসৃণ তল। তাহলে অমসৃণ তল ও অমসৃণ বস্তু এটা হচ্ছে 0.4 নিউটন। ঠিক আছে, এটার অনেক 0.4 নিউটন এটা বল প্রযুক্ত হচ্ছে। এখন আমি আর একটু অমসৃণ করে দিলাম। একটু অমসৃণ কি করে করব? ধরো এটা হচ্ছে স্যান্ড পেপার। এই স্যান্ড পেপারটা, স্যান্ড পেপার মানে বুঝছো সিরিজ কাগজ, এখানে সব বালি লাগানো, মানে এটা আরো অমসৃণ। এখানে যা অমসৃণ ছিল
তার থেকে এটা অনেক বেশি অমসৃণ। তো এটার উপর বস্তুটাকে রাখি, দেখা যাক কি হয়। এটার উপর বস্তুটাকে রেখে যদি টানি, দেখা যায় এর কত বল নেয়। যখন টানছি প্রথমে তো আসছেই না, তারপর আর একটু দিলে তারপর এলো। দেখো এটা 0.6, অনেক কষ্ট করে তারপরে এলো। তাহলে এটা হচ্ছে 0.6 নিউটন। এবার হচ্ছে আরো অমসৃণ তল, আমরা পাচ্ছি 0.4, আর যদি ইয়ে হয় স্যান্ড পেপার হয় তাহলে 0.6 নিউটন। তো দেখো অমসৃণ তল আর অমসৃণ বস্তু যদি হয় তাহলে আমার বল বেশি প্রযুক্ত হচ্ছে। এবার এটাকে একটু কার্ভ করে দিই, যেমন ধরো এটাকে একটু কার্ভ করে দিই, দেখা যাক এটা প্রথমে পড়ে কিনা। আরেকটা তল নিলাম, সেটা হচ্ছে মসৃণ তল, আয়না। তোমরা তো জানো আয়না হচ্ছে মসৃণ তল। একটা মসৃণ তল নিলাম, আর এটাও কিন্তু মসৃণ। এবার মসৃণ তলের ওপর আবার মসৃণ তল যদি আমি টানি তাহলে এটা কি হবে, এটার ইয়ে কি হবে। দেখো মসৃণ তলের ওপর, এটা হচ্ছে মসৃণ তলের ওপর যদি টানি দেখা যাবে এটা অনেক তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু যদি একই জিনিস আমি অমসৃণ তলটার উপর করতাম তাহলে এটা আস্তে আস্তে অনেক জোরে টানতে হতো। সেটা আমরা এটা দিয়ে মেপে দেখতে পারি। এটা দিয়ে আমরা এটাকে ধরে এভাবে মেপে দেখতে পারি, একটা দড়ি লাগিয়ে মেপে দেখতে পারি কত লাগছে। তাহলে এই মসৃণ তল আর অমসৃণ তল আর মসৃণ হলে কি হবে সেটা আমরা দেখতে পেলাম। তো এখানে যেটা দেখলাম, আমরা যেটা পেলাম, মসৃণ তল আর অমসৃণ যদি বস্তু হয় তাহলে দেখো বল যা পাচ্ছে 0.2 নিউটন, কিন্তু অমসৃণ তল আর অমসৃণ বস্তু হলে বলটা অনেক বেশি লাগছে। এবার যদি ভারী বস্তু হয়, এর থেকে যদি তোমার কি মনে হয়, ধরো এর থেকে যদি অনেক ভারী বস্তু এটার উপর দিয়ে টানতে থাকি তাই কি হবে, বল কি বেশি লাগবে না কম লাগবে, কি মনে হয়? ভারী বস্তু হলে আরো জোরে ধাক্কা দিতে হবে, আর নিলে এটা নড়বেই না। ভারী একটা বাক্স বা ভারী একটা বস্তু নিলে, একটা ইট নিলে, ধরো আমি যেটা এটা ইয়ে নিলাম সেটা না নিয়ে আমি যেরকম একটা ফলক নিলাম, ফলক না নিয়ে যদি আমি ইট নিতাম তাহলে আমার আরো জোরে ধাক্কা দিতে হতো, সেই বল আরো বেশি হয়ে যেত। তাহলে এটা বুঝলাম যে মসৃণ তলের ওপর বলটা নির্ভর করছে। সেই কেন হচ্ছে, কারণ একই জিনিস যদি অমসৃণ তল হতো, ধরো তলটা হচ্ছে মসৃণ তলটা মসৃণ মানে এখানে কোনো খাঁজকাটা নেই, তল মসৃণ মানে এখানে কোনো খাঁজকাটা নেই। এবার এটার উপর আমি একটা বাক্স রাখলাম, বাক্সটা কিন্তু অমসৃণ। তো বাক্সটা যদি অমসৃণ হয় খাঁজকাটা কোথায়, খালি এই জায়গাটাতে বাক্সটার মধ্যে খাঁজকাটা থাকবে। তো যখন এটার উপরে আমি বল প্রযুক্ত করলাম, যে এটাকে টানলাম এদিক দিয়ে, তো ঘর্ষণ বল প্রযুক্ত হবে, কিন্তু তলটা তো মসৃণ, তলটা মসৃণ হওয়াতে কিন্তু ঘর্ষণ বল এতটা হবে না। এখানে যেমন দুটো অমসৃণ থাকাতে ঘর্ষণ বল প্রচুর হয়েছিল, কারণ খাঁজে ইন্টারলক হয়ে যাচ্ছিল, যেতে পারছিল না। কিন্তু এখানে দেখো বলটা অনেক, এটার মধ্যেও ঘর্ষণ বল প্রযুক্ত হবে কিন্তু অনেক কম। এটা হচ্ছে ঘর্ষণ বল আর এটা হচ্ছে প্রযুক্ত বল, ঠিক আছে। তো ঘর্ষণ বলটা যে আমাদের যে তলের উপর নির্ভর করছে, আর কি ভারী কোনটা বেশি ভারী কোনটা কম ভারী সেটার উপরও ঘর্ষণ বল নির্ভর করছে। এবার আরেকটা ইয়েতে আসি, নততল যদি হয়, নততল জানো তোমরা, যদি তলটাকে একটু কার্ভ করে দিই, তলটাকে একটা অ্যাঙ্গেলে তুলে দিই তাহলে কি হবে, একটা কোণে যদি এখানে রেখে দিই, ধরো একটা কোনো ডিগ্রি আছে, বাক্সটা এটার উপর আছে, বাক্সটা এটার উপর রাখা আছে, তাহলে কি হবে। তো বস্তুটার উপর যখন আমি বল প্রযুক্ত করছি, ধর এটাকে যখন ঠেলছি তখন এটা ঘর্ষণ বল ঠিক উল্টো দিকে, এটা যদি অমসৃণ হয় এখানে একটা বাধা প্রয়োগ হবে, ঘর্ষণ বল ঠিক তার অপোজিটে বিপরীত দিকে ক্রিয়া করবে। ধরো এটা হচ্ছে প্রযুক্ত বল আর এটা হচ্ছে ঘর্ষণ বল।
ঠিক তার বিপরীতে ক্রিয়া করবে। তো এর মধ্যে কি হয় জানো, প্রথমে যখন এই বাক্স এটাকে আমি প্রথমে ঠেলছি দেখা যাবে এটা যাচ্ছে না, যেই আমি এই কোণটাকে বাড়াবো আস্তে আস্তে বাড়াবো একটা টাইমে গিয়ে দেখা যাবে এটা চলা শুরু করেছে। দেখা যাক এক্সপেরিমেন্ট পরীক্ষা করে আমরা দেখি কি হয়। এই পরীক্ষার মধ্যে ধরো আমরা এখানে একটা তল আছে, এই যে যেটা মসৃণ তল বলেছিলাম সেই মসৃণ তল আছে, এই মসৃণ তলের উপর এই ব্লকটাকে আমি রাখলাম, আরামসে রাখলাম মসৃণ তল। কিন্তু দেখো মসৃণ তলের মধ্যে যত আমি অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি এটা কিন্তু পড়ছে না, আমি কোনটা বাড়াচ্ছি কিন্তু পড়ছে না, আর এই পড়া শুরু করলো। তার মানে একটা যখন এখানে ছিল এর পেছনে যে ঘর্ষণ বলটা ছিল আর এর যে বলটা দিচ্ছে আমি তোলার ফলে যে বলটা হচ্ছে সেই বলটা কিন্তু স্থিত অবস্থায় রাখছে, এই বলটা এটাকে ম্যানেজ করে নিচ্ছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে, যার জন্য এটা যেতে পারছে না। এখানে যে বল দিচ্ছি ঠিক তার সমান বল উল্টো দিক থেকে আসছে, যার জন্য যেতে পারছে। আর একটু বড় করলাম, যেতে পারছে না। দেখো অ্যাঙ্গেল ধরো আমি বাড়াতে বাড়াতে এই যে চাঁদাটা আমি বাড়লাম, যাচ্ছে না। ধরো এটা অ্যাঙ্গেলটা হলো 4, 5, 60 ডিগ্রি হয়ে গেছে, 60 ডিগ্রি হয়ে গেছে, তারপরে যাচ্ছে না। আর একটু বাড়লাম, তারপরে যাচ্ছে না, এইখান থেকে যাওয়া শুরু করলো। তাহলে এইখানে এটা হচ্ছে তোমার 10, 20, 30, 40, 80, 80 ডিগ্রিতে যাওয়া শুরু করলো। ঠিক আছে, ঠিক তেমনি এটা ধরো 80 ডিগ্রিতে গেল। যখন এই অ্যাঙ্গেলটা 80 ডিগ্রিতে মসৃণ তল ও অমসৃণ বস্তু, মসৃণ নততল আর অমসৃণ বস্তু যদি হয়। আর এবার যদি আমি অমসৃণ তল নিই, ধরো অমসৃণ তল নিলাম, তাহলে এই অমসৃণ তলের উপর এই বস্তুটাকে রাখলাম, দেখি কত ডিগ্রিতে যায়। এটা প্রথমে করে দিলাম, যাচ্ছে না, দেখো যাচ্ছে না, আরো ডিগ্রি বেশি লাগছে, আরো বেশি লাগছে। অমসৃণ তলের উপর যেতে অনেক বেশি উপরের দিকে ওঠাতে হচ্ছে, তারপর গিয়ে এটা যাচ্ছে, যাওয়া শুরু করলো। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, প্রায় 90 ডিগ্রি, প্রায় এটা ধরো 60 ডিগ্রিতে এটা যাওয়া শুরু করেছে। ঠিক আছে, মসৃণ তল এবং অমসৃণ বস্তু যদি হয় যে ডিগ্রি তার থেকে অনেক বেশি ডিগ্রিতে এটা যাওয়া শুরু করবে। ধরো আগেরটা ছিল 80 ডিগ্রি না, এটা 40 ডিগ্রি ছিল, আর এটা হচ্ছে 60 ডিগ্রিতে অমসৃণ তল ও অমসৃণ বস্তু। তাহলে মসৃণ তলটা কি হচ্ছে, মসৃণ না অমসৃণ, সেটার উপর নির্ভর করছে যে বস্তুটা কিভাবে যাবে। তোমরা নিশ্চয়ই দেখেছো যে এই বস্তুকে এই নততল কোথায় ব্যবহার করা হয়, দেখেছো কোথাও নততল ব্যবহার করতে? নিশ্চয়ই দেখেছো, ছবিতে দেখো একটা গাড়িতে যখন জিনিস তোলা হয় বা নামানো হয় তখন কি করা হয়, নততল ব্যবহার করা হয়। কিন্তু নততল যদি মসৃণ হয় তাহলে সুরসুর করে চলে যায়। তোমরা আরো দেখেছো এরকম নততল, আরো অনেক জায়গায় দেখেছো, যেমন ধরো সিস, তোমরা যখন পার্কে যাও, পার্কে গেলে সিস তোমরা কি করো, যদি মসৃণ থাকে সুন্দর করে নেমে যেতে পারো, আর যদি অমসৃণ থাকে তাহলে কি হয়, সহজে নামা যায় না। অনেকগুলো সিসও হয় না, অনেকদিন ধরে সেই পুরনো হয়ে গেছে, অনেক পুরনো, সেই মসৃণতাটা নেই, স্লিপারিটা নেই, তাহলে কি হয়, নামতে কষ্ট হয়। তো তোমরা পার্কে যখন বিভিন্ন সিসতে যাও তখন নিশ্চয়ই দেখো। আর কোথায় ঘর্ষণ আর কি কাজে লাগে? তাহলে যেটা দেখলাম যে এই ডিগ্রির পরে 40 ডিগ্রির পরে চলা শুরু করছিল বস্তুটা,
আর বা এখানে অমসৃণ তল অমসৃণ বস্তু 60 ডিগ্রির পরে চলা শুরু করছিল, তাহলে এর আগে কি হচ্ছিল? নিশ্চয়ই ঘর্ষণ ছিল, ছিল তো নাকি ছিল না? এর আগে ঘর্ষণ ছিল, সেই ঘর্ষণটাকে আমরা বলবো স্থিত ঘর্ষণ। আর যে অ্যাঙ্গেলটার পরে বা যে বলের ঠিক পরে যেটা চলতে শুরু করে সেটাকে আমরা বলবো চল ঘর্ষণ। তাহলে ঘর্ষণ আমরা পেলাম দু রকম। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, আর একটা হচ্ছে চল ঘর্ষণ। একটা স্থিত ঘর্ষণ আর একটা চল ঘর্ষণ। ঠিক আছে, স্থিত ঘর্ষণ মানে ঠিক আগে। তাহলে স্থিত ঘর্ষণ বল কাকে বলে? কোনো বস্তু চলতে শুরু করার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় স্থিত ঘর্ষণ বল। আর চল ঘর্ষণ বল কাকে বলে? কোনো বস্তু যখন চলতে শুরু করে তখন তার ওপর বিপরীত দিকে যে বল প্রযুক্ত হয় তাকে বলা হয় চল ঘর্ষণ বল। ইংলিশে বলবো এটাকে স্ট্যাটিক ফ্রিকশন, আর এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন আর কাইনেটিক ফ্রিকশন। এবার তোমরা ভাবতে থাকো যে আর কি ভাবে আর কি ঘর্ষণ আমাদের দৈনন্দিন জীবনে হতে থাকে। অনেক ঘর্ষণ দৈনন্দিন জীবনে আমাদের সারাদিনে প্রচুর ঘর্ষণ হতে থাকে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, যেমন ধরো গাড়ি চলতে থাকে, সাইকেল চলে, এই যে গাড়ি ধরো চলতে থাকে, তোমরা জানো তো গাড়ি যখন চলে তখন কি হয়? গাড়ির চাকার সাথে এই চাকার সমমসৃণ তলে একটা ঘর্ষণ হয়। তাই জন্য কি হয়, প্রথমে যখন স্টার্ট করতে হয় তখন এটা স্টার্টার দিয়ে প্রথমে স্টার্ট করে তারপর এটাকে চালাতে হয়। যখন এটা স্থির থাকে তখনও কিন্তু এটার উপর একটা ঘর্ষণ থাকে, তাকে বলা হয় স্থিত ঘর্ষণ। আর যেই চলতে শুরু করে তখন সেটাকে বলা হচ্ছে চল ঘর্ষণ। এই ঘর্ষণের স্থিত ঘর্ষণ এবং চল ঘর্ষণ, এই ঘর্ষণের জন্যই কিন্তু আমরা অনেক কাজ করতে পারি। যেমন ধরো লিখতে পারি, আবার বেশি ঘর্ষণ থাকলে আমাদের অনেক ক্ষতিও হয়। যেমন ধরো চাকার উপর যদি চলতে শুরু করে তাহলে চাকা অনেক সময় ক্ষয় হয়ে যায়। তাহলে কি বলতে পারি? ঘর্ষণ হচ্ছে শত্রু এবং বন্ধু। ঘর্ষণ আমাদের শত্রু আবার বন্ধু। ঘর্ষণ শত্রু ও বন্ধু। কখনো ঘর্ষণ আমাদের শত্রুর মতো কাজ করে, কখনো যেমন ধরো তোমাদের ইয়েতেও যেমন হয়, তোমাদের ক্লাসে যেমন হয়, কোনো বন্ধুর সাথে বেশ বন্ধুত্ব আবার ঝগড়া হয়ে গেল, মনে হলো সবচেয়ে ওর মতো বড় শত্রু আর নেই, আবার যেই বন্ধুত্ব হয়ে যায় মনে হয় খুব বন্ধু। ঠিক তেমনি সারাদিন মনে হয় ঘর্ষণ আমাদের অনেক বন্ধুত্ব কাজও করে, আবার অনেক সময় আমাদের শত্রুর মতো কাজও করে। যেমন আমাদের অনেক কিছু নষ্ট করে দেয় আমাদের। যেমন ধরো এই যে চাকা দিয়ে ঘর্ষণ দিয়ে চলতে কি হয়, এটা চাকাটা ক্ষয় হয়ে যায়। এই জন্য চাকার মধ্যে চাকা অনেক সময় ক্ষয় হয়ে যায়, জুতো ক্ষয় হয়ে যায়। আবার ঘর্ষণ থাকাতেই কিন্তু আমরা লিখতে পাচ্ছি, এই যে কলম দিয়ে লিখছি এটা কিন্তু ঘর্ষণের জন্য। ঘর্ষণ না থাকলে কিন্তু আমরা লিখতে পারতাম না। চক, তোমাদের ক্লাসে যেটা হয় চক বা ব্ল্যাকবোর্ড ইউজ করা হয়, তো কি হয়, চক দিয়ে যখন লেখে তখন চকের গুঁড়ো পড়তে থাকে। তো কেন চকের গুঁড়ো পড়ে ভেবেছো কোনোদিন যে চক দিয়ে লেখার সময় কেন চকের গুঁড়ো পড়বে? কারণ কি হয়, চকের মাথার সাথে ব্ল্যাকবোর্ডের যে তলটা সেই তলের মধ্যে একটা ঘর্ষণ হয়, তার ফলে চকের গুঁড়োটা পড়তে থাকে। তো এতে কি হয়, চকটা ক্ষয় হয়ে যায়। তারপর কি হয়, যখন চক ক্ষয় হয়ে যায় তোমাদের বলা হয়, টিচাররা হয়তো বলে যাও চক নিয়ে আসো, বা আবার সেই চক নিয়ে আসতে হয়। এই জন্য বেশি করে চক ক্ষয় অনেক কিছুই হয়। তোমাদের সাইকেল যখন চালাও, সাইকেলেও চাকা ক্ষয় হয়ে যায়। আবার ব্রেক যদি ঘর্ষণ না থাকতো তাহলে কি হতো, ব্রেক ধরতো না। তাহলে হঠাৎ তোমার সামনে ব্রেক ধরতে হচ্ছে, কি করতে হচ্ছে, প্রথমে তোমাদের একটা ব্রেক দেওয়াতে হচ্ছে কি যে চাকার যে
ঘূর্ণনটা চাকার মধ্যে একটা টান পড়ছে, তাতে চাকাটা ঘূর্ণন বন্ধ হয়ে যাচ্ছে এবং চাকা থেমে যাচ্ছে, তাই তো হয়। তো এখন আবার তোমরা খেলার মধ্যে অনেক সময় ইউজ করো ঘর্ষণ। একটা বলকে ঠেলে ফেলে বা একটা বলকে ছুঁড়ে ফেলে দিলে কি হবে, এটা কন্টিনিউয়াস কত দূর, খালি যদি ঘর্ষণ না থাকতো তাহলে কি হতো, কন্টিনিউয়াস চলতেই থাকতো, সে কোথায় গিয়ে থামতো তার ঠিক নেই, সেই বল তুমি আর খুঁজে পেতে না। ভাবো যদি এরকম হয় তাই কি হবে। ধরো তো বলকে তুমি ধাক্কা দিলে, বল যে কোথায় চলে গেল তার ঠিক নেই। এই যে ঘর্ষণ কিন্তু তোমাকে বলটাকে দাঁড় করিয়ে দেয়। ধরো তুমি বলের পেছনে দৌড়চ্ছ কিন্তু বল ধরতে পারছো না, কিন্তু ঘর্ষণ বলবে দাঁড়াও আমি দাঁড় করিয়ে দিচ্ছি, তখন ঘর্ষণের বলটাকে দাঁড় করিয়ে দেয়, দৌড়ে গিয়ে নিয়ে আসতে পারো। আরো অনেক কিছু। আবার ধরো স্কেটিং খেলা, যেমন স্কেটিং খেলায় যদি ঘর্ষণ থাকে, স্কেটিং করতে পারবে? ধরো তোমাকে একটা স্কেটিং ইনস্ট্রুমেন্ট কিনে দেওয়া হলো, বলা হলো এই রাস্তার মধ্যে যাও স্কেটিং করো, পারবে? নিশ্চয়ই পারবে না, কারণ এত অমসৃণ, এত ঘর্ষণ হবে, এটাতে স্কেটিং করাই যাবে না। তার জন্য কি করতে হবে, অমসৃণ তল কি আছে, যেটা আগে বলেছিলাম আইস, বরফের ওপর সবসময় বা মসৃণ তলের ওপর সবসময় স্কেটিং করতে হয়। আর কি কি আছে, এবার আজকে যে আমাকে তোমরা ফোন করবে সেখানে বিভিন্ন উদাহরণ দেবে। সারাদিন তোমরা প্রত্যেকেই ফোন করার চেষ্টা করবে এবং সারাদিন তোমাদের কি কি ঘর্ষণের কাজ কি কি লাগছে সবকিছু আমাকে একজন এক একটা উদাহরণ দেবে। দেখবো যে ঘর্ষণটা কতটুকু। আমি যেমন কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো এই যে দেশলাই, তোমরা দেশলাই দিয়ে কি করো, বাজি ফাটাও, দিওয়ালির সময় বাতি জ্বালাও তো। এখন এই দেশলাইয়ের এই অংশটা যদি খসখসে না থাকে, ধরো ভিজে গেল, বর্ষাকালে একদম মনে হয় না অনেক সময় ভিজে গেল, তো ভিজে গেলে সেটা দিয়ে জলে, সেটা কাঠিটা বের করে এটাকে যখন কাঠি বের করে যখন এটাকে ঘষতে থাকো, তখন যদি এটা খসখসে না থাকে, এটা যদি ভেজা অবস্থায় থাকে, সেরকম নেই, অমসৃণ হয় না, তাহলে কি এটা জ্বলবে? কখনোই জ্বলবে না। তা সারাদিনে আমরা কিন্তু এরকম অনেক ঘর্ষণকে কাজে লাগাই, বন্ধুর মতো কাজে লাগাই, আরো অনেক কাজে লাগে। রান্নাঘরে গেলেই দেখবে অনেক কিছু, যেমন এই যে তোমার মার কাছে জিজ্ঞেস করো, যেমন এই যে ইয়েটা ইউজ করা হয়, কি করা হয় এটা দিয়ে, দেখেছো কি কেউ? নিশ্চয়ই দেখেছো, না দেখলে রান্নাঘরে গিয়ে দেখে নাও, সবার রান্নাঘরে কিছু না কিছু থাকে। এই মধ্যে দেখো, এটাকে ইচ্ছে করে ঘর্ষণ বাড়াবার জন্য এটাকে এরকম দেখো খাঁচকাটা করে দেওয়া হয়, যাতে ঘর্ষণটা বাড়ে। তাতে কি হবে, বিভিন্ন জিনিস পেস্ট করা, ক্রাশ করা, এতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো ঘর্ষণ কিন্তু আমাদের বন্ধুর মতো কাজ করছে। ঘর্ষণ না থাকলে কোথায় পেস্ট করতে যেতাম, সেই শিলনোড়া লাগতো, এই লাগতো, কত কিছু লাগতো, গ্রাইন্ডার লাগতো, তাই তো। তো এই এত কিছু লাগে, শুধু এটা দিয়ে আমাদের ক্রাশ হয়ে যাচ্ছে। আবার ঘর্ষণ যদি না থাকতো, তাহলে তোমরা এই যে দড়ি, মশারির দড়ি বাঁধা, বা ধরো বিভিন্ন যারা এনএসএস এ কাজ করে তাদের বিভিন্ন গিট বাঁধতে হয় বিভিন্ন কাজে, প্লাস স্কাউট গাইডেও বিভিন্ন গিট বাঁধতে হয়, বা বিভিন্ন কাজে আমাদের দৈনন্দিন কাজে প্রচুর গিট বাঁধতে হয়। এই যেমন ধরো একটা দড়ি, যদি এটা অমসৃণ, এটা কিন্তু পুরো অমসৃণ যদি না হতো, তাহলে কি হতো, গিট বাঁধাই যেত না। অমসৃণ হওয়াতেই কিন্তু এটা আমরা গিট বাঁধতে পারছি। আর ধরো তোমাদের অনেক সময় তোমরা যদি ভাবো যে না আমাদের চুলটা কি হয়, অনেক সময় মসৃণ হয়, তো সহজে তো গিট বাঁধতে পারবে। এই জন্য অমসৃণ কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে, অমসৃণ তল ঘর্ষণ বাড়াবার জন্য। তোমাদের খেলার মধ্যে আরেকটা উদাহরণ দিই, যেমন ধরো ক্যারাম বোর্ড খেলো নিশ্চয়ই, স্কুলেও আছে ক্যারাম বোর্ড। তোমরা লেজার পিরিয়ডে যারা 9-এ উঠে গেছো, মিড ডে মিল খাওয়া নেই, বা যাদের মিড ডে মিল খাওয়া, তারাও অনেক সময় তাড়াতাড়ি খেয়ে দিয়ে এসে ক্যারাম বোর্ড নিয়ে খেলতে বসে যাও তো। এখন ধরো ক্যারাম বোর্ডে যদি ঘর্ষণ প্রচুর হয়, তখন কি করবে, ধরো এত ঘর্ষণ, যে ক্যারাম বোর্ডে কি হয়, প্রচুর গুটি থাকে, সেখানে একটা স্ট্রাইকার থাকে, স্ট্রাইকার দিয়ে স্ট্রাইক করতে হয়। কিন্তু যদি ঘর্ষণ হয়, তো কাকে স্ট্রাইক করবে, স্ট্রাইকার তো নড়বেই না, কারণ ও এত অমসৃণ তল, ও যেতেই পারবে না। স্ট্রাইকারটা ঠিক আছে একটু মসৃণ হয় যেহেতু প্লাস্টিকের, কিন্তু ক্যারাম বোর্ডের তলটা তো পুরো অমসৃণ যদি থাকে, তাহলে যে যাবেই না, ও কোন গুটিকে মারবে। তখন কি করা হয় বলো তো, সবাই জানো, তখন বলো কি করা হয়, তখন এটাকে একটু পাউডার ছড়িয়ে দেওয়া হয়। কেন পাউডার ছড়ানো হয়, কারণ পাউডার ছড়ালে এটা মসৃণতা বাড়ে, অমসৃণটা একটু কমে, তো ঘর্ষণটা কম হয়। আর যেই ঘর্ষণ কম হয়, সাথে সাথে এটা ছুটতে শুরু করে। আর যারা ভালো খেলে তারা কি করে, স্ট্রাইক করার সাথে সাথে এদিকে একটা গুটি ফেলে, ওদিকে একটা গুটি ফেলে, বাস জিতে গেল।
তো যত অমসৃণ হয় তত খেলতে সুবিধা হয়। তো এই আর কি কি আছে অমসৃণ, তোমরা কিছু ভাবো। অমসৃণ হওয়াতেই কিন্তু গাড়ি চলছে চলছে, গাড়িকে থামাতে পারছো, সাইকেল চলছে চলছে, সামনে চলতেই থাকতো, থামাতে পারছো। আর কি করতে পারছো, আর ধরো যদি ঘর্ষণটা আছে বলেই করতে পারছো। এখন ধরো যখন বৃষ্টি হয় রাস্তার মধ্যে, তো রাস্তা তো অমসৃণ, তোমাদের চাকাটাও অমসৃণ করা হয়। আর এটা অনেক সময় ইচ্ছে করেই অমসৃণ করে ফেলা, যেমন ধরো চাকার মধ্যে একটু খাঁচকাটা করে দেওয়া হয়, জুতোর মধ্যে অনেক খাঁচকাটা করে দেওয়া হয়, স্পাইকওয়ালা জুতো করা হয়। কেন বলো তো? যাতে ঘর্ষণটা বেশি হয়। ঘর্ষণ হলে কি হবে, যেই ব্রেক করবো সাথে সাথে থেমে যাবে, ব্রেক করার সাথে সাথে থেমে যাবে। এখন রাস্তা তো অমসৃণ, যদি এরকম হয় হঠাৎ বৃষ্টি হচ্ছে, কাদা চারপাশে, পুরো রাস্তার মধ্যে কাদা হয়ে গেছে, তখন কি করবে? তখন রাস্তাটা কিন্তু অমসৃণ হয়ে যায়, রাস্তাটা ছিল অমসৃণ, রাস্তাটা মসৃণ হয়ে যায়। যেই মসৃণ হয়ে যায় কি করে, এই কাদা শুদ্ধ রাস্তার উপর যখন চাকাটা যেতে থাকে তখন এটা স্লিপ কাটে, গাড়িও স্লিপ কাটে, সাইকেলও স্লিপ কাটে। কেন স্লিপ কাটে? কারণ এখানে ঘর্ষণটা অনেক কম হয়। তাহলে ঘর্ষণ আমাদের বন্ধু আবার শত্রু। কোনো কোনো সময় আমাদের এই স্কুলে যে জুতোগুলো পরে যাও সেগুলো কি হয়, ছিঁড়ে যায় দুদিন পরে। কেন ছিঁড়ে যায়? ঘর্ষণটা হচ্ছে। তখন মনে হয়, ঘর্ষণটা যদি না থাকতো এক জুতো 1 বছর 2 বছর চালিয়ে দেওয়া যেত, মনে হয় কি না? কিন্তু হয় কি যে না, দুদিন পর হয় দেখা যায় ছিঁড়ে গেল, সেটাকে তখন মনে হয় ঘর্ষণ একটা শত্রু, মানে আমাদের ঘর্ষণ থাকাতে আমাদের ছিঁড়ে যাচ্ছে। আবার ঘর্ষণ অনেক সময় বন্ধুর মতো কাজ করে, ঘর্ষণ থাকতেই হয়। এরকম আরো অনেক উদাহরণ আছে, তোমরা একটা একটা করে বলবে আমাকে। আর খেলার মধ্যে সবচেয়ে বেশি ঘর্ষণটা কাজে লাগে, যেমন ধরো কাবাডি খেলা, তোমরা নিশ্চয়ই তোমাদের ফিজিক্যাল এডুকেশন ক্লাসে কাবাডি খেলা খেলো। কি করো, কাবাডি কাবাডি বলে যাও, আর যাতে ধরতে পারো, যারা যে গেল ওরা যাতে ধরতে পারে তাই জন্য কি করে, অনেক সময় মাটি থেকে কিছু মাটি হাতের মধ্যে মেখে নেয়। কেন মেখে নেয় বলো তো? মাটি যদি হাতের মধ্যে মেখে নেয় তাহলে মাটির মধ্যে ঘর্ষণটা বাড়ে, ধরে রাখতে সুবিধা হয় কাবাডি খেলায়। আর কি খেলা আছে এরকম? জিমন্যাস্টিক খেলায় দেখবে যারা জিমন্যাস্ট ওরা যখন খেলে ওরাও কিন্তু কিছু একটা মেখে নেয় হাতের মধ্যে, যাতে ঘর্ষণটা বাড়তে থাকে। তো ঘর্ষণ আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে। এখন ঘর্ষণ তো হলো বস্তুর, যে পেন্সিলের এখন ডাস্ট, রাবার যদি হয় রাবারের উপরে ঘর্ষণ এরকম হয়। আবার অনেক সময় দেখেছো যে দরজা যখন খুলছো বন্ধ করছো তখন একটা আওয়াজ হয়। কেন আওয়াজটা হয়? বা ধরো চক দিয়ে যখন বোর্ডের মধ্যে লেখা হয় একটা আওয়াজ হয়। সেই তাহলে ঘর্ষণ দুটো জিনিস করে। ঘর্ষণের ফলে কি হয়? প্রথমত শব্দ সৃষ্টি হয়, একটা আওয়াজের সৃষ্টি হয় ঘর্ষণ হওয়ার ফলে। যেমন ধরো দরজাটা খুলছো বন্ধ করছো, একটা আওয়াজ হয়, সেই আওয়াজটা কমবে কি করে? একটুখানি তেল লাগিয়ে দিতে হয়। আমি ধরো এখানে একটা এনেছি, এটার উপর একটা স্টিলের, দুটোই অমসৃণ, ঠিক আছে? এটাও অমসৃণ, এটাও অমসৃণ। যখন এটার উপর যখন ঘোরাতে থাকবো দেখো কিরকম আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছ আওয়াজটা? একটা শব্দ উৎপন্ন হচ্ছে। শুধু এটাতে না, পাখাতে যখন পাখা ঘুরছে হঠাৎ দেখবে আওয়াজ শুরু হলো, একটা আওয়াজ। তখন কি করতে হয় বলো, কি করতে হয়? এই আওয়াজটা কমাতে গেলে একটু তেল লাগিয়ে দিতে হয়। বাবা মা দেখবে ঘরে প্রায় বাবা বা মেকানিককে ডাকছে, বা মেকানিক বা একটু গ্রিজ বা তেল লাগিয়ে দেওয়া হয়। সাইকেলেও যখন তোমরা চালাও সেই সাইকেলটাকেও একটা বল বিয়ারিং থাকে, সেই বল বিয়ারিং এর মধ্যে সবসময় একটা গ্রিজ লাগানো, একটা লুব। এই যে এখন এই যে শব্দটা হচ্ছে, এই শব্দটাকে কমাবো কি করে? তেল বা গ্রিজ লাগিয়ে। আমি দেখি তেল লাগাই কমে কিনা। ধরো এটার মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম, এবার দেখো আওয়াজটা একদম কমে গেছে, একদম কমে গেছে। তাও যা একটু, তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, একটু একটু হচ্ছে, আওয়াজটা একটু শোনা যাচ্ছে,
সেটাও যদি কমবে যদি এটার মধ্যে সেটাও কমবে যদি এটার মধ্যে আরেকটু ভারী তরল দাও, যেমন ধরো গ্রিজ বা একটু ভারী তরল যদি দাও তাহলে দেখা যাবে এটা কমতে থাকছে, আওয়াজটা অনেকটা কমে গেছে। তাহলে এই যে পিচ্ছিলকারক বস্তুটা দিলাম সেটাকে বলা হচ্ছে লুব্রিক্যান্ট। তো শব্দ সৃষ্টি হয়, সেই শব্দ সৃষ্টিটাকে কমাবার জন্য আমরা ইউজ করব লুব্রিক্যান্ট বা পিচ্ছিলকারক পদার্থ। একটা পিচ্ছিলকারক পদার্থ এটার মধ্যে দিতে থাকবো, ফলে শব্দটা চলে যায়। আর কি হয়, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। তো তাপ যে উৎপন্ন হচ্ছে সেই তাপ অনেক সময় আমাদের ভালো কাজও করে আবার খারাপ কাজও করে। যেমন ধরো এই যে আমরা যখন শীতকালে কি করি, প্রথমে হাতটা কি ঠান্ডা করে করে হাতটাকে গরম করি, গরম করে পুরো গরম করতে থাকি, তাই তো? তাহলে কি হাতটা গরম হয়ে যায়, সেই ঘর্ষণে যে তাপ উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু আমাদের কাজে লাগছে। এখানে কিন্তু ঘর্ষণ আমাদের বন্ধুর মতো কাজ করছে। আবার ঘর্ষণে আবার যদি এই যে গ্রাইন্ডার মেশিন বা বিভিন্ন মেশিন যে পাম্প চালালে, ধরো ভুলে গেলে, বাড়ির পাম্প চালিয়ে মা বললো পাম্প চালিয়ে দিয়ে বাস গেলে পাম্প চালিয়ে দিয়ে এসে পুরো ভুলে গেলে, খেলতে বসে গেলে, তখন কি হবে? তখন পাম্প চালাতে চলতে 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 তাপ উৎপন্ন হবে, তারপর একসময় নষ্টই হয়ে যাবে পাম্পটা, হয়তো তো কানেকশন ছুটে যাবে, তাই তো? পাম্প আর চলবে না, আর বকা খেতে হবে। তাহলে তাপ তখন মনে হবে ঘর্ষণটা শত্রুর মতো কাজ করলো, কি দরকার ছিল, পাম্পটা চলতেই থাকতো, জল পড়তেই থাকতো, শুধু বকা খাওয়ালো, তাই কি না? তা কি হতো, যদি ঘর্ষণ যদি না থাকতো তাহলে কিন্তু পাম্পটা চলতে থাকতো, ঘর্ষণ থাকাতে এটা পাম্পটা বন্ধ হলো আর বকাটাও খেলে, তাহলে ঘর্ষণ এখানে শত্রুর মতো কাজ করলো। তাহলে ঘর্ষণ ফলে শব্দ সৃষ্টি হবে, তাপ উৎপন্ন হবে। আর কি হতে পারে ঘর্ষণের ফলে? ঘর্ষণে আরেকটা ক্ষতিকর প্রভাব হচ্ছে ক্ষয় হয়, যেটা তোমাদের বললাম যে জুতোর নিচে ক্ষয় হয়ে যায়, সেটা কিন্তু শত্রুর মতো কাজ করে, সেটা কোনো বন্ধুত্ব ইয়ে নেই, ক্ষয় হওয়া, সেটা এটা নষ্ট হয়ে যায়, আবার পাল্টাতে হয়, গাড়ির চাকা এরকম ক্ষয় হয়, নষ্ট হয়ে গেলে আবার পাল্টাতে হয়। এবার এসো যে চাকা যখন ঘুরতে থাকে তখন এর মধ্যে একটা, চাকাটা কন্টিনিউয়াস ধরে ঘুরলে এর মধ্যে একটা আবর্ত ঘর্ষণের সৃষ্টি হয়। এখানে আরেকটা ঘর্ষণ সৃষ্টি হয়, যে ঘোরার ফলে বা চাকাটার আবর্তনের ফলে যে ঘর্ষণটা হয় সেটাকে আমরা বলছি আবর্ত ঘর্ষণ। ঘর্ষণের আরেকটা পার্ট হচ্ছে আবর্ত ঘর্ষণ। বস্তুর আবর্তনের ফলে যে ঘর্ষণ বল সৃষ্টি হয় তাকে বলা হয় আবর্ত ঘর্ষণ, আর যে বল প্রযুক্ত হয় তাকে বলা হচ্ছে আবর্ত ঘর্ষণ বল। এই আবর্ত ঘর্ষণ বলের জন্যই কিন্তু চাকা সৃষ্টি হয়েছে। যেমন ধরো এই বস্তুটাকে আমি যদি টেনে আনি, এখানে এটা যেটা আছে সেটা ঘুরতে থাকে, ঠিক আছে? এটা আবর্ত ঘর্ষণ হওয়াতে কি হচ্ছে, এটার উপর আমি যতই ভারী বস্তু রেখে দিই না কেন এটা সহজে চলে আসবে। এই যে আমার যে কাঠটা যদি এটার উপর রেখে দিই, এটা দেখবে কি সুন্দর চলে আসছে, এটা কিন্তু ঘর্ষণ অনেক কম হচ্ছে। এভাবে করেই কিন্তু চাকা আবিষ্কার হয়েছে। চাকা কি করেছে, একটা গল্প বলি তাহলে। চাকা আবিষ্কারের একটা ফোন নাম্বার দেওয়া আছে, ইচ্ছে করে ফোন করতে পারো, আর যদি বিভিন্ন উদাহরণ দিতে পারো আমাকে ঘর্ষণে। চাকা আবিষ্কারের একটা গল্প বলি। চাকা আবিষ্কার হওয়াতে হয়েছে কি, যে অনেক বছর আগে সেই আদিমকালের মানুষরা কি করতো, জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসতো, তারপর সেটা দিয়ে ধরো বাড়িঘর করতো। কিন্তু এত দূর থেকে কাঠ নিয়ে আসতে গেলে কি হয়, অনেকটা ভারী হয়, ভীষণ কষ্ট হয়। তাই জন্য ওরা কি করলো, ভাবলো যে কি করা যায়। ছবিটা দেখো, ভাবলো কি করা যায়। তো দেখো ওরা এরকম লগ কতগুলো রেখে তার উপর ভারী জিনিস নিয়ে টানতে থাকলো, টানতে নিয়ে যাচ্ছে, কিন্তু তাতেও দেখা যাচ্ছে প্রচুর লোক লাগছে, 6 জন 7 জন 8 জন লোক লাগছে নেওয়ার জন্য। তারপর এটা বুদ্ধি বের করলো যে কি করা যায়। তখন ওরা সেই গুড়ির যে ছোট ছোট চাকতিগুলোকে নিয়ে এগুলো দিয়ে চাকা বানালো। চাকা বানিয়ে, যেমন ধরো তোমরা মহাভারতে দেখেছো, রামায়ণে দেখেছো যে ঘোড়া টানছে, এদিকে চাকতির মতো ওই যে মানুষ টানতে হচ্ছে, ঘোড়া টানতে হচ্ছে। তারপর কি হলো,
ভাবলো এটা তো ভীষণ ভারী হয়ে যাচ্ছে, এত ভারী জিনিস নিয়ে টানতে গরু লাগছে, ঘোড়া লাগছে, অনেকগুলো ঘোড়া লাগছে, তো এত কষ্ট করা যাবে না, এতজন নিয়ে করা যাবে না। তখন কি করলো, এটাকে কেটে 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 সেই গরুর গাড়ির মতো যে চাকাগুলো, সেই চাকা ব্যবহার করলো। তাতেও দেখা যাচ্ছে একটু ভারী, তখন গিয়ে রাবার দেওয়া হলো, এরকম চাকা উপরে ব্যবহার করা হলো, এরকম রাবার দেওয়া হলো চারপাশে, রাবার দিয়ে মাঝখানে প্লাস্টিক বা মাঝখানে একটা স্টিলের মতো দেওয়া হয়, স্টিল, আর চারপাশে রাবার দেয়। তাতে হয় কি, অনেক হালকা হয়ে যায়, সহজেই এটাকে কোনো গাড়ি বা কিছু এই চাকার উপর দিয়ে চলতে পারে। তো আবর্ত ঘর্ষণ চাকা, এভাবে আবর্ত ঘর্ষণের চাকা দিয়ে এভাবে আবিষ্কার হলো। শুধু চাকাতে আবর্ত ঘর্ষণ হয় না, পাখার মধ্যেও আবর্ত ঘর্ষণ হতে পারে। আবর্ত ঘর্ষণের ফলেও কিন্তু আমাদের অনেক ক্ষতি হতে পারে, আবার ক্ষতি হতে পারে, সে যেমন তাপ উৎপন্ন হতে পারে, তাতে ক্ষতি হয়। আরো একটা ঘর্ষণ হয়, সেটা হচ্ছে বায়ু, বায়ুর মধ্যে দিয়ে যখন যায় তখনও কিন্তু একটা ঘর্ষণ হতে থাকে। এই যে তরল বা বায়ুর মধ্যে যে ঘর্ষণটা হয়, যে ঘর্ষণ বল বিপরীত দিকে ক্রিয়া করে, সেটাকে আমরা বলবো প্রবাহী ঘর্ষণ। একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, আর একটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী বস্তুর দ্বারা যে ঘর্ষণ বল প্রযুক্ত হয় তাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। একটা আবর্ত ঘর্ষণ, একটা প্রবাহী ঘর্ষণ। এই প্রবাহী ঘর্ষণের ফলে যে ঘর্ষণ বল, সেটাকে অনেক সময় ড্র্যাগ বলে, অনেক সময় এটাকেই বলা হয় প্রবাহী ঘর্ষণ বল বা ড্র্যাগ। এখন প্রবাহী ঘর্ষণ যে হয়, এটা যে উল্টো দিকে বল প্রয়োগ করে, সেটারও অনেক, তোমরা নিজেরাই দেখো, ধরো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তোমরা যদি ছাতা নিয়ে যেতে থাকো, হেঁটে যেতে থাকো, যেটা হেঁটে যাচ্ছিলে কোনো বল প্রযুক্ত হচ্ছিল না বিপরীত দিক থেকে, কিন্তু যেই ছাতা নিয়ে যাচ্ছ দেখা যাবে বিপরীত দিক থেকে মনে হবে একটু কষ্ট হচ্ছে না, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। বা ধরো সাঁতার কাটছো, সাঁতার কেটে যেতেও এটা তো একটা এক্সারসাইজই বলা হয়, সাঁতার কেটে সেই জলের মধ্যে দিয়ে যাওয়া। বা ধরো জলের মধ্যে তুমি হেঁটে যাচ্ছ, কি মনে হয় মাটিতে যখন হেঁটে যাও যার যেরকম লাগে, জলে হেঁটে গেলে কি একই রকম লাগে? মনে হয় না যে সামনের থেকে কেউ বাধা দিচ্ছে? সেই ঘর্ষণটাকে বলা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। যখন ধরো জল বেশি থাকে, গলা অবধি জল থাকে, তখন যেতে আরো কষ্ট হয়, তার মানে মনে হয় যেন বাধা আরো বেশি পাওয়া যাচ্ছে। তো এই যে ঘর্ষণ বল অনেক বেশি হয়। তো এই ঘর্ষণ বলগুলো আবার বায়ুতেও যখন যাচ্ছে, ধরো বায়ুর মধ্যে যে ঝড় হয়, প্রচুর ঝড় হয়, সেখানে তুমি ছাতা তো রাখাই যায় না, ধরো বৃষ্টির সময় যখন ঝড় হয় ছাতা উড়ে চলে যায় বায়ু, তারপর বায়ু তোমাকে যেতেই দেয় না সামনের দিকে, অনেক সময় এরকম হয়। বাইরে রাজস্থানে এখানে তো আরো বেশি এরকম, যাওয়াই যায় না সামনে, এত জোরে ঝড় আসে, বৃষ্টি যতটুকু না হয় তার চেয়ে বেশি ঝড় হতে থাকে। তো এই যে ঘর্ষণগুলো, মানে বায়ু দ্বারা যে ঘর্ষণ, সেটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। তো বিজ্ঞানীরা ভাবলো যে এই ঘর্ষণটাকে কি করে ওভারকাম করা যায়, কি করলে, যখন প্লেন বানানো হলো তখন ভাবলো যে কি করলে ঘর্ষণটা, যদি ঘর্ষণ বেশি হয়, ঘর্ষণের মধ্যে ধরো জাহাজ চালাচ্ছে, তো জাহাজে যদি ঘর্ষণকেই ওভারকাম করতে এত তেল খরচা প্রচুর হবে, আবার প্লেন যদি যেতে চায় তো প্লেনেরও তেল খরচা প্রচুর হবে, এত খরচা দিয়ে কি করা যায়? তখন বিজ্ঞানী ভাবলো কিভাবে প্লেনকে বা জাহাজকে বানানো যায়। তখন ওরা প্রকৃতি থেকে একটা পাখির আকৃতিটা পেল, দেখা গেল যে আকৃতি, একটা নির্দিষ্ট আকৃতির ওপর ঘর্ষণ বলটা অনেকটা কম হয়। যেমন ধরো ছবিতে দেখা যাচ্ছে মাছ, ছবিতে দেখা যাচ্ছে মাছ যখন যায়, মাছের শেপটা দেখো, সামনের দিকে একটু সরু, তাতে হয় কি ঘর্ষণ বলটা অনেকটা কম হয়। জাহাজটাকেও ঠিক এরকম করে, যে সামনের দিকটা সরু, তারপর আস্তে আস্তে বড় করে বানানো হয়েছে যাতে ঘর্ষণ বলটা অনেকটা কম হয়। এখানে বায়ুর ঘর্ষণ বল হয় জাহাজে দুটো আছে, একটা বায়ু আর একটা একটা বায়ু, একটা তরল পদার্থ, আর মাছে খালি তরল পদার্থ। তাহলে এদের শেপগুলো এভাবে করা হয়। যদিও আমি ভালো আঁকতে পারি না, শেপটা সবসময় এরকম করা হয়। তো এরোপ্লেনেরও সেই শেপেই বানানো হয়।
যেমন ধরো এরোপ্লেন, এরোপ্লেনের শেপটা এরকম বানানো হয়। এরোপ্লেনের সামনে একটা তোমার এখানে একটা পাখা থাকে, সেই পাখাটাও কিন্তু ঘুরছে সেই ঘোরার ফলেও কিন্তু ঘর্ষণ সৃষ্টি হচ্ছে, কারণ বায়ুর মধ্যে পাখাটা ঘুরছে। তো বায়ুতে যে ঘর্ষণটা আছে সেটা ওভারকাম করে এটাকে ঘুরতে হচ্ছে, তার জন্যও কিন্তু এনার্জি শক্তি ক্ষয় হচ্ছে। আবার এটাকে এমনভাবে বানানো হয় যাতে ঘর্ষণটা কম হয়। তাহলে আকৃতির ওপর প্রবাহী ঘর্ষণ নির্ভর করে, ঘর্ষণ কিরকম হবে। এখন ধরো একটা বিশাল বড় এই জন্য বিশাল বড় যাচ্ছে, যেমন ধরো পাখি, সন্ধ্যাবেলা তোমরা হয়তো দেখেছো বিকালবেলা ছাদে গেলে বা মাঠে যখন খেলো তখন দেখবে অনেক পাখি একসাথে যায়। হয়তো পাখিগুলো কি শেপে থাকে, একটা ট্রায়াঙ্গুলার শেপে থাকে, এরকম করে একটা ট্রায়াঙ্গুলার শেপে থাকে। এখানে একটা পাখি, এরকম অনেকগুলো, প্রথমে পাখি ধরো এখানে থাকে, তারপর এখানে, তারপর এখানে, এভাবে করে এখানে পাখিগুলো এভাবে থাকে। একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো পাখিগুলো কিভাবে যায়। তাহলে এই যে শেপটা, আকৃতিটা, সেই আকৃতির উপরও কিন্তু প্রবাহী ঘর্ষণ নির্ভর করে। তো প্রবাহী ঘর্ষণ যে হচ্ছে সেটাকে ওভারকাম করে, যে যত তাড়াতাড়ি ওভারকাম করে যেতে পারবে তার শক্তিক্ষয় তত কম হবে। সেটাই এখন কিভাবে আরো যে রকেট পাঠানো হচ্ছে বিভিন্ন, সে প্রথমে কি করে ওভারকাম করে বায়ুর ঘর্ষণটাকে ওভারকাম করে যেতে পারে সেটার উপর অনেক রিসার্চ চলছে। তো এই হচ্ছে তোমাদের ঘর্ষণে। আর কি কি উদাহরণ তোমরা কেউ কিছু যদি বলতে পারো, স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে তোমাদের ফোন নাম্বার দেখা যাচ্ছে, আরো অনেক উদাহরণ আছে। সারাদিন দিনে তোমাদের ঘরে বাইরে প্রচুর ঘর্ষণের সম্মুখীন তোমরা হও, তাতে অনেক সময় ভালো হয়, খারাপও হয়, বন্ধুর মতো ঘর্ষণ কাজ করে, অনেক সময় শত্রুর মতো কাজ করে। কি কি হতে পারে তোমরা যদি কিছু পারো উদাহরণ আমাকে দিতে পারো। লুব্রিক্যান্ট হওয়াতে কি হয়, যেমন ধরো আমি যে এই লুব্রিক্যান্টটা দিলাম, একটা প্রশ্ন আসে লুব্রিক্যান্টের কাজ কি। লুব্রিক্যান্টের কাজ কি? লুব্রিক্যান্ট কি হয়, এখানে যে খাঁজকাটাটা ছিল একটা তলের মধ্যে, ধর একটা তলে যে খাঁজকাটা ছিল, এখানে যদি একটা তেল দিয়ে দেওয়া হয় সাথে সাথে, তাহলে কি হয় জিনিসটা এরকম হয়ে যায়, খাঁজকাটাটা অনেকটা কম হয়ে যায়। এটা হচ্ছে লুব্রিক্যান্ট। আর এটা হচ্ছে অমসৃণ তল, অমসৃণ তল, আর এটা হচ্ছে লুব্রিক্যান্ট। তো লুব্রিক্যান্ট আর অমসৃণ তলের উপর যদি লুব্রিক্যান্ট দেওয়া হয় তাহলে খাঁজটা অনেক কমে যায় এবং সহজে এটা যাওয়া যায়। লুব্রিক্যান্ট এটা একটা প্রশ্ন আসে। আর যে প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট যেটা, সেগুলো আমি লিখে দিচ্ছি, যেটা হোমওয়ার্ক তোমরা তৈরি করবে। চলঘর্ষণ কাকে বলে, স্থিত ঘর্ষণ কাকে বলে? স্থিত ঘর্ষণ কি? একটা জিনিস খেয়াল রাখবে, চলঘর্ষণ আর স্থিত ঘর্ষণের মধ্যে কার বল বেশি হবে? স্থিত ঘর্ষণের বল সবসময় চলঘর্ষণ বলের থেকে বেশি হয়। স্থিত ঘর্ষণ বল সবসময় চলঘর্ষণ বল থেকে বেশি হয়। কেন? এটা তোমাদের পেছনেও একটা প্রশ্ন আছে চ্যাপ্টারের পেছনে, যে কেন স্থিত ঘর্ষণ অপেক্ষা চলঘর্ষণ কম হয়, চলঘর্ষণ কেন কম হয়? কেন কম হয়? কারণ যখন চলতে থাকে, যখন চলার ঠিক আগ মুহূর্তে যখন স্থির অবস্থায় থাকে, তখন এটাকে কি করতে হচ্ছে, একটা খাঁজ একটা খাঁজের উপর ইন্টারলক হয়ে আছে, এটাকে চালু করতে গেলে একটু বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। কিন্তু যে এটা চলতে শুরু করলো তখন কি হবে, এটা সেই সময় পাবে না
যখন চলছে গাড়িটা বা কোনো বস্তু যখন চলছে তখন সে সময় পাবে না আবার এই ইন্টারলক হওয়ার জন্য। তো খাঁজগুলোর মধ্যে ইন্টারলক হওয়ার জন্য সময় পায় না, সময়টা কম পায়, এই জন্য চলঘর্ষণ বল স্থিত ঘর্ষণ বল অপেক্ষা কম হয়। তাহলে আবর্ত ঘর্ষণ বল কি হয়? আবর্ত ঘর্ষণ বল যখন আবর্ত ঘর্ষণ মানে কি, যখন বস্তুটা চলতে থাকে, ঘুরতে থাকে। ধরো এই চাকাটা যখন ঘুরছে তখন বস্তুটা এখানে এর ঘর্ষণ বল ক্রিয়া করছে, ঠিক তার অপোজিটে বস্তুটা ধরো এদিকে যাচ্ছে, প্রযুক্ত বল আর ঘর্ষণ বল ঠিক তার অপোজিটে প্রযুক্ত হয়, ঘর্ষণ বল। তো কি হচ্ছে, আবর্ত ঘর্ষণ বল যেটা, আবর্ত ঘর্ষণ বল চলঘর্ষণ বল থেকে অনেক কম হয়। আবর্ত ঘর্ষণ বল চলঘর্ষণ বল থেকে কম হয়। এই জন্য দেখবে বইটাকে আমি না ঠেলে, বইটা বা এই কাঠটাকে আমি না ঠেলে, এই জন্য দেখো এখানে যেটা করেছিলাম, এই যে কাঠটাকে আমি সোজাসুজি না ঠেলে, সোজাসুজি ঠেললে আমার চলঘর্ষণ হতো, ঠিক আছে। কারণ এখানে যে চাকাটা আছে, একটা চাকার মতো আছে, এই যে চাকাটার উপর যদি এটাকে ঠেলি, এই যে যেমন চাকা এটা গড়িয়ে যাচ্ছে, এটার উপর যদি ঠেলি দেখা যায় এটার ঘর্ষণ বল অনেক কম হচ্ছে। তাই জন্য দেখবে বিভিন্ন গাড়ি, বড় বড় মালপত্র চাকার উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, কারণ আবর্ত ঘর্ষণ বল স্থিত ঘর্ষণ বল অপেক্ষা অনেক কম হয়। স্থিত ঘর্ষণ বল অপেক্ষাও কম হয়, চলঘর্ষণ বল অপেক্ষাও কম হয়। এই জন্য যে কোনো ভারী বস্তুকে চাকার উপর দিয়ে নিয়ে যেতে সুবিধে। এই জন্য দেখবে আজকাল এই যে বড় বড় লাগেজ, বিশাল ভারী ভারী লাগেজ, সব লাগেজ ব্যাগগুলো কিন্তু সব কটার নিচে চাকা লাগানো থাকে, ম্যাক্সিমাম চাকা লাগানো থাকে। এতে দেখবে বাচ্চারাও এই বড় বড় ভারী ভারী জিনিস টেনে নিয়ে চলে যাচ্ছে, ভারী লাগেজ, সুটকেস, বড় সুটকেস টেনে নিয়ে চলে যাচ্ছে। তো এই যে টানার ফলে অনেক পরিশ্রম কম হয়, ঘর্ষণটা কম হয়, ফলে এই সবকটা লাগেজের নিচেই চাকা লাগানো হয়। ঠিক আছে, খুব মজার না? এই যে চারপাশে আমরা যা ব্যবহার করছি সেগুলোই কিন্তু আমরা পড়ছি। আশেপাশে আমরা যা ব্যবহার করছি, সারাদিন ধরে যা ব্যবহার করছি, ঘরের মধ্যে যা আছে সেগুলোই কিন্তু আমরা এখানে পড়ছি যে কেন করি। সবকিছুর মধ্যে দেখতে হবে যে কেন করা হয়, এর মধ্যে কি কি লাগছে। তোমাদের দেখো কিছু শূন্যস্থান পূরণ আছে। ও আরেকটা প্রশ্ন আছে যে খেলোয়াড়রা স্পাইক যুক্ত জুতো পরে কেন? স্পাইক যুক্ত জুতো পরে কেন? সেটাই বললাম যে জুতোর নিচে যদি স্পাইক থাকে, স্পাইক করা থাকে, তাহলে কি হবে? ঘর্ষণ হবে, অনেক বেশি ঘর্ষণ হবে। তার ফলে হবে কি, ও অনেক জোরে সামনের দিকে যেতে পারবে, তাই তো। ও চাইছে ঘর্ষণটা বাড়াবার জন্য। না কি হবে, ধরো জোরে দৌড়াচ্ছে যদি স্পাইক না থাকে, যে কোনো সময় পিছলে খেয়ে পড়ে যেতে পারে, পিছলে পড়ে যেতে পারে। তাই জন্য এটা নিচে স্পাইক থাকলে পিছলাবার কোনো চান্স থাকে না, অনেক সহজেই ওরা সামনের দিকে এগিয়ে যেতে পারে। এর 9 নম্বর একটা প্রশ্ন আছে, ঘর্ষণ যেমন বন্ধু আবার শত্রুও, উদাহরণ সহ দেখাও। অনেকগুলো উদাহরণ দিলাম, তার মধ্যে থেকে একটা দুটো দিলেই হবে। প্রবাহীর মধ্যে দিয়ে গতিশীল বস্তুর বিশেষ আকৃতি থাকে কেন, ব্যাখ্যা করো। এটাও একটা প্রশ্ন ছিল। আর পরস্পরের শূন্যস্থান পূরণগুলো দেখো। পরস্পরের সংস্পর্শে রয়েছে এমন দুটি তলের ড্যাশ ঘর্ষণ বাধা দেয়। কি হবে এখানে? দুটি তলের আপেক্ষিক গতিকে ঘর্ষণ বাধা দেয়। 2 নম্বর প্রশ্ন, ঘর্ষণ নির্ভর করে তলের ড্যাশ উপর। তলের কিসের উপর নির্ভর করবে ঘর্ষণ? প্রকৃতির উপর ঘর্ষণ নির্ভর করে। পরের প্রশ্ন, ঘর্ষণ ড্যাশ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ঘর্ষণ তাপ উৎপন্ন করে। তারপরে প্রশ্ন আছে, স্থিত ঘর্ষণ অপেক্ষা চলঘর্ষণের মান ড্যাশ হয়। কি হবে? স্থিত ঘর্ষণ অপেক্ষা চলঘর্ষণের মান অনেক কম হয়। ঠিক আছে, এরকম অনেকগুলো উদাহরণ তোমাদের বইয়ের পেছনে দেওয়া আছে যে কি করে ঘর্ষণ
তো কি কি কাজে লাগে, কিভাবে বন্ধুর মতো কাজ করে, শত্রুর মতো কাজ করতে পারে। ঘর্ষণের আমরা বিভিন্ন দেখালাম, এক্সপেরিমেন্ট দেখালাম যে কিভাবে মসৃণ তল হলে কি হবে, অমসৃণ তল হলে কি হবে। দুটোই অমসৃণ হয়, দুটোই মসৃণ হয়, তাহলে কি হবে। দুটোই যদি মসৃণ হয় তাহলে কি হবে দেখি একবার। দুটো তলই যদি মসৃণ হয় তাহলে কি হবে। এখানে ধরো একটা তল আছে, ধরো বরফ তল, আইস। বরফ হতে পারে, এছাড়া আর কি হতে পারে মসৃণ তল। যেমন ধরো মেঝের মধ্যে সার্ফের জল ছড়িয়ে দিলাম, করো না অনেক সময় তোমরা বাড়িতে, দুই ভাই দুষ্টুমি করার সময় অনেক সময় করো না, যে ফ্লোরের মধ্যে ছড়িয়ে দিলে, তোমার সার্ফের জল ছড়িয়ে দিলে। আর যদি তেল পড়ে তাহলে তো মার খুব বকা খাও, হয়তো মাঝে মধ্যে। আর যেই সার্ফের জল ছড়িয়ে দিলে সাথে সাথে গিয়ে সার্ফের জলের মধ্যে যেই যাবে সাথে সাথে, অনেক সময় স্টাইলসের বাড়িতে, মার্বেল পাথরের বাড়িতে অনেক সময় যদি জলও পড়ে তাহলেও কিন্তু এটা মসৃণ তল হয়ে যায়, জল পড়ে গেলে। বা সার্ফের জল যদি পড়ে তাহলে এটা মসৃণ তল হয়। তাহলে এই মসৃণ তলগুলো, যে কোনো মসৃণ তল, বরফ বা সাবানের জল, জল দেওয়া ফ্লোর, ঠিক আছে, এরকম যদি এরকম তল হয়, তার উপর ধরো কাঁচও একটা মসৃণ তল। এই কাঁচ যদি এটার উপর থাকে তাহলে কি হবে, এটা দুটোই মসৃণ, সাথে স্লিপ কেটে যাবে। মসৃণ না হলেও স্লিপ কাটে, এই আইসের ওপর যেটা স্ক্যাটিং এর কথা বললাম। তারপর ধরো রেলগাড়ির যে পাতগুলো, রেলগাড়ির লোহার যে পাত আর রেলগাড়ির যে চাকা, সেটাও কিন্তু লোহার থাকে। তো লোহার পাত আর লোহার চাকাগুলো যখন এটার উপর রেলগাড়িটা স্পিডে বেরিয়ে যায় তখন কি হয়, ঘর্ষণ তো হয়, অবশ্যই ঘর্ষণ হয়। ঘর্ষণ হওয়ার ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এখানেও কিন্তু ঘর্ষণের জন্য, তাই যেহেতু লোহা, তাতে খুব একটা ক্ষয় হয় না। যদি এটা রাবারের হতো, লোহা এই জন্যই লোহার বানানো হয়, যদি রাবারের হতো তাহলে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যেত। তো এটা এই জন্য লোহার হওয়াতে তাপ উৎপন্ন হলেও কিছু হয় না। তো এই এখন তলের উপর তাহলে কি কি বস্তুর উপর নির্ভর করছে ঘর্ষণ। ঘর্ষণ নির্ভর করছে তলের প্রকৃতির উপর, প্রবাহী ঘর্ষণ নির্ভর করছে বস্তুর আকৃতির উপর, আবার প্রবাহী ঘর্ষণ কিন্তু নির্ভর করে প্রবাহীর ইয়ের উপর, নেচারের উপর, প্রকৃতির উপর। আর প্রবাহীটা কি প্রবাহী, যেমন ধরো তুমি জলে সাঁতার কাটছো না সমুদ্রে সাঁতার কাটছো। তুমি নদীতে সাঁতার কাটলে একরকম লাগবে, সমুদ্রে সাঁতার কাটলে, সমুদ্রে কি হয়, নোনা জল, ঘনত্ব একটু বেশি, তো সেখানে দেখবে একটু অন্যরকম লাগবে। যদি তুমি হেঁটে যাও দেখবে একটু ঘর্ষণটা একটু বেশি হবে। আর নদীর জলে দেখবে হেঁটে গেলে কোনো ব্যাপার না, অনেকটা কম, ঘর্ষণ অনেক কম হয়। তো এই যে কোথায় প্রকৃতি, যেমন বায়ুটা একরকম, বায়ু প্রবাহী, তরল প্রবাহী, তরলের মধ্যে আবার বিভিন্ন রকম আছে। তো এটা তরলের প্রকৃতির উপর ঘর্ষণ বল নির্ভর করে, আকৃতির উপর নির্ভর করে। আবার যেটা বলছিলাম ভারী বস্তু, ধরো ভারী বস্তুকে ঠেলতে যে কষ্ট হবে আর একটা হালকা বস্তুকে সহজেই ঠেলে ফেলতে পারবে, তাহলে ভারী বস্তুটা কতটুকু ভারী, বস্তুটার ওজনের উপরও নির্ভর করবে ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের উপর তোমাদের ওখানে বইতেও অনেকগুলো পরীক্ষা আছে, এগুলো করে দেখতে পারো। আর আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পেরেছো ঘর্ষণ বল। আর মানে কোনো প্রশ্ন নেই, একদম সোজা চ্যাপ্টার, একদম ইন্টারেস্টিং চ্যাপ্টার। আর যদি এটা একবার রিডিং পড়ে নেবে, তাই দেখবে একদম সোজা হয়ে যাচ্ছে আর একদম বোঝা যাচ্ছে। শুধু এই বইয়ের এই চ্যাপ্টারটা একবার এক্ষুনি বা আজকে সন্ধ্যের পর একবার রিডিং পড়ে নাও। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘর থেকে বেরোবে না, ঘরেই থাকবে। সবাইকে ধন্যবাদ।